রাতটা ছিল ঘুটঘুটে অন্ধকার। মেঘনার বিশাল কালো জলের বুকে জেলেদের ভাসমান নৌকাটি ভেসে বেড়াচ্ছিল। চাঁদের আলো নেই, মেঘের চাদরে ঢাকা আকাশে তারারাও আজ মুখ লুকিয়েছে। চারদিকে কেবল পানির একটানা ছলাৎ ছলাৎ শব্দ, যা এই নির্জনতায় আরও বেশি রহস্যময় আর ভয়াল হয়ে উঠছিল। থেকে থেকে দমকা হাওয়া নৌকার পুরনো কাঠের পাটাতনে লেগে যে ক্যাচ ক্যাচ শব্দ তুলছিল, তা যেন কোনো অশরীরী আত্মার আর্তনাদ। নৌকার খোলের ভেতর স্যাঁতস্যাঁতে এক কোণে গুটিসুটি মেরে বসেছিল নীলা। শহুরে জীবনে অভ্যস্ত এক তরুণী, যার চোখে এখন ঘুম নেই, আছে শুধু ভয় আর তীব্র উত্তেজনা মেশানো এক অদ্ভুত অনুভূতি। তার গায়ে জড়ানো দামি চাদরটাও যেন মেঘনার হিমশীতল বাতাসকে আটকাতে পারছিল না। ওপরে পাটাতনে 3 জোড়া পায়ের শব্দ পাওয়া যাচ্ছিল। তাদের ফিসফিস করে বলা কথাগুলো বাতাসের ছাপটায় অস্পষ্ট শোনালেও তার ভেতরের চাপা উত্তেজনার গোপনীয়তা নীলার শিরদাঁড়া দিয়ে একটা শীতল স্রোত বয়ে দিচ্ছিল। নীলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্বের মেধাবী গবেষক। তার গবেষণার বিষয় ছিল জলবায়ু পরিবর্তন ও উপকূলীয় জেলেদের জীবনযাত্রার ওপর তার প্রভাব। বইয়ের পাতা আর ইন্টারনেটের তথ্যের বাইরে গিয়ে সে বাস্তবতাকে ছুঁয়ে দেখতে চেয়েছিল। জেলেদের সংগ্রাম, তাদের বেঁচে থাকার কঠিন লড়াইটা নিজের চোখে দেখার এক তীব্র আকাঙ্ক্ষা তাকে টেনে এনেছিল ভোলার এই প্রত্যন্ত গ্রামে, যার নাম চরকাজল। গ্রামের পাশ দিয়ে বয়ে চলা মেঘনা নদী এখানে যেন এক জীবন্ত সত্তা। দিনে শান্ত সৌম্য, কিন্তু রাতে তার রূপ ভয়ঙ্কর। এখানে নীলার দেখা হয়েছিল করিম মাঝির সাথে। 50-70 বয়স, কিন্তু মেঘনার নোনা জল আর প্রখর রোদ তার চামড়ায় এমনভাবে খোদাই করে দিয়েছে যে বয়সটা ঠিক বোঝা যায় না। তার চোখের গভীরে ছিল একরাশ অবিশ্বাস আর জীবনের কঠিন বাস্তবতার ছাপ। নীলা যখন তাকে নিজের উদ্দেশ্যের কথা জানিয়ে এক রাতের জন্য তাদের সাথে মাছ ধরতে যাওয়ার প্রস্তাব দেয়, করিম মাঝির কপালে চিন্তার স্পষ্ট ভাঁজ পড়েছিল। এইটা মাইয়া মাইনসের কাম না আপা, গাঙের রাইত বড় ভয়ঙ্কর। রাইতের গাং আর দিনের গাং এক না, আর আমরা গরিব জাইল্লা, আপনার যত্ন আত্তি করার মতো সামর্থ্য আমাগো নাই, নিরাসক্ত গলায় বলেছিল করিম মাঝি। তার দৃষ্টি ছিল দূরে নদীর বুকে, কিন্তু নীলার চোখে ছিল স্বপ্নের আগুন আর অদম্য জেদ। সে করিম মাঝিকে অনেকভাবে বুঝিয়েছিল তার গবেষণার গুরুত্ব। সে চেয়েছিল এই মানুষগুলো না বলা কথাগুলো, তাদের চাপা কান্না আর দীর্ঘশ্বাসের গল্পটা শহরের শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে থাকা মানুষগুলোর কাছে পৌঁছে দিতে। তার একাগ্রতা আর জেদের কাছে হয়তো হার মেনেছিল করিম মাঝির কঠিন মন, অথবা এর পেছনে ছিল অন্য কোনো গভীর কারণ যা নীলার বোঝার কথা না। অবশেষে সে রাজি হয়েছিল, তবে সাথে জুড়ে দিয়েছিল এক অদ্ভুত ও কঠোর শর্ত। নৌকায় যা দেখবেন, যা শুনবেন, তা নিয়ে একটাও প্রশ্ন করতে পারবেন না, আর ডাঙায় ফিরা গিয়া সব ভুইলা যাইতে হইব। যদি রাজি থাকেন তাইলে চলেন। শর্তটা শুনে নীলার কপালে মুহূর্তের জন্য চিন্তার রেখা দেখা দিলেও তার গবেষক মন কৌতূহল দমন করতে পারেনি। সে রাজি হয়ে গিয়েছিল। সে তখন ঘুণক্ষরেও টের পায়নি যে এই একটা রাত তার জীবনের সমস্ত হিসেব নিকাশ পাল্টে দেবে। সে জানত না এই সাধারণ দেখতে জেলে নৌকা আসলে মেঘনার বুকে ভেসে বেড়ানো এক রহস্যময় প্রহেলিকা, যার গভীরে লুকিয়ে আছে মৃত্যু আর বিশ্বাসঘাতকতার অন্ধকার গল্প। বিকেলের সোনালি আলো যখন মেঘনার জলে ছড়িয়ে পড়েছিল, তখন তারা নৌকায় উঠল। করিম মাঝি ছাড়াও নৌকায় ছিল আরও 2 জন। একজন করিম মাঝির একমাত্র ছেলে রহমান, 20-22-এর টকবকে যুবক, পেশিবহুল শরীর, কিন্তু তার চাহনিতে এক ধরনের বন্যতা আর অস্থিরতা ছিল যা শহুরে চোখে অস্বস্তিকর ঠেকেছে। অন্যজন সুলতান, মাঝবয়সী, স্বল্পভাষী। তার শান্ত নির্বিকার মুখ দেখেও ভেতরের মানুষটাকে বোঝার উপায় নেই। তার নীরবতাটাই যেন হাজারো গল্পের ইঙ্গিত দিচ্ছিল। নৌকা ছাড়ার সাথে সাথে নীলার মনটা একরাশ ভালো লাগায় ভরে গিয়েছিল। নদীর বুকে ভেসে বেড়ানো, চারিদিকে দিগন্ত বিস্তৃত খোলা আকাশ আর ভেজা মাটির গন্ধ মেশানো বাতাস, সবকিছু মিলিয়ে এক অসাধারণ অনুভূতি। সে তার দামি ক্যামেরাটা বের করে ছবি তুলতে শুরু করলো। জেলেদের জাল ফালার নিখুঁত কৌশল, নদীর বুকে সূর্যের রক্তিম আভা ছড়িয়ে ডুবে যাওয়া, এইসব মন মুগ্ধকর দৃশ্য সে ক্যামেরাবন্দি করতে লাগলো। রহমান প্রথম থেকেই নীলার দিকে অদ্ভুত চোখে তাকাচ্ছিল। তার সেই দৃষ্টিতে কৌতূহলের চেয়ে বেশি ছিল সন্দেহ আর যাচাই করার চেষ্টা। সূর্যটা নদীর ওপারে পুরোপুরি ডুবে যাওয়ার সাথে সাথে মেঘনার চেহারাটাও দ্রুত বদলে যেতে শুরু করলো। দিনের বেলায় শান্ত স্নিগ্ধ নদী রাতের অন্ধকারে এক আদিম ভয়াল রূপ নিল। আকাশ জুড়ে লক্ষ কোটি তারা মিটমিট করে জ্বললেও নদীর জল ছিল মিশমিশে কালো, যেন অতল এক গহ্বর। মাঝে মাঝে দূরে 1-2 নৌকার টিমটিমে আলো দেখা গেলেও তাদের চারপাশে ছিল এক জমাট বাঁধা অন্ধকার আর নিস্তব্ধতা।
করিম মাঝি আর সুলতান কোনো কথা না বলে নিপুণ হাতে মাছ ধরার কাজ করে যাচ্ছিল। রহমান নৌকার অন্য প্রান্তে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে চারিদিকে নজর রাখছিল, মাঝে মাঝে আর চোখে দেখছিল নীলাকে। তাদের এই অস্বাভাবিক নীরবতা নীলার ভেতরটাকে ক্রমশ অস্থির করে তুলছিল। এই নীরবতা ভাঙার জন্য সে নিজেই কথা বলল, মাঝি, আজ মাছ কেমন পড়েছে? করিম মাঝি তার দিকে না দেখেই যন্ত্রের মতো উত্তর দিল, গাঙে নামলে কি আর মাছের হিসেব করা যায় আপা? এটা পুরোটাই নসিবের খেলা। তার উত্তরে আন্তরিকতার চেয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টাটাই স্পষ্ট ছিল। নীলা পরিষ্কার বুঝতে পারছিল তার উপস্থিতি নিয়ে এই মানুষগুলো স্বস্তিতে নেই। রাত যত গভীর হচ্ছিল তার ভিতরের উত্তেজনার রোমাঞ্চ ততই চাপা ভয়ে রূপান্তরিত হচ্ছিল। মাঝরাতের কাছাকাছি সময় নৌকার গতিপথ হঠাৎ করেই বদলে গেল। তারা মাছ ধরার পরিচিত এলাকা ছেড়ে নদীর এমন একটা শাখার দিকে এগোতে লাগলো যা তুলনামূলকভাবে সরু এবং নির্জন। নীলা কিছু জিজ্ঞাসা করতে গিয়েও করিম মাঝির দেওয়া শর্তের কথা ভেবে নিজেকে সংযত করল। কিছুক্ষণ পর নৌকাটা একটা চরের কাছে এসে থামল। জায়গাটা এতটাই নির্জন যে জনপ্রাণীর কোনো চিহ্ন নেই, চারিদিকে শুধু হোগলা বন আর নিস্তব্ধতা। করিম মাঝি আর রহমান নৌকা থেকে নেমে চরের ওপরের অন্ধকারে মিলিয়ে গেল। নীলার বুকের ভেতরটা ধরাস করে উঠল। সে সুলতানের দিকে তাকালো, কিন্তু তার মুখে কোনো ভাবান্তর নেই, যেন এটাই স্বাভাবিক। ওরা কোথায় গেল? নীলা নিজেকে আর আটকাতে না পেরে ফিসফিস করে প্রশ্ন করল। সুলতান তার দিকে না দেখে নিচু গলায় বলল, মাঝি গেছে চরের পাহারাদারগোর লগে হিসেব মিটাইতে। এই চরে মাছ ধরতে গেলে তাগরে ভাগ দিতে হয়। উত্তরটা নীলার কাছে একেবারেই বিশ্বাসযোগ্য মনে হলো না। এখানে মাছ ধরার কোনো আয়োজনই ছিল না। এটা ছিল একটা বানানো গল্প, একটা অজুহাত। কিন্তু কিসের অজুহাত? কি এমন রহস্য লুকানো আছে এই নির্জন চরে? প্রায় আধ ঘন্টা পর করিম মাঝি আর রহমান ফিরে এলো। দুজনের মুখই পাথরের মতো কঠিন আর থমথমে। রহমানের হাতে বেশ বড়সড় একটা চটের বস্তা। বস্তাটা এতটাই ভারী যে সে একাই সেটা নৌকায় তুলতে পারছিল না। সুলতান তাকে সাহায্য করল। নীলার বুঝতে আর বাকি রইল না যে এখানে মাছ ধরার আড়ালে অন্য কোনো ভয়ঙ্কর খেলা চলছে। এরা হয়তো কোনো চোরাচালান চক্রের সাথে জড়িত। তার গবেষকের মন কৌতূহল হয়ে উঠল, কিন্তু পরক্ষণেই একটা অজানা ভয় তার শরীরকে অসাড় করে দিল। সে এমন কিছু দেখে ফেলেছে যা তার দেখার কথা ছিল না। সে বুঝতে পারছিল সে একটা ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছে। নৌকা আবার চলতে শুরু করলো, কিন্তু এবার পরিবেশটা আগের চেয়েও থমথমে। সবার মধ্যেই একটা চাপা উত্তেজনা। রহমান বারবার পিছনে তাকিয়ে কি যেন দেখছিল, যেন কেউ তাদের অনুসরণ করছে। নীলা ভয়ে জড়সড় হয়ে নৌকার খোলের এক কোণে বসে রইল। তার মনে হচ্ছিল সে একদল ভয়ঙ্কর অপরাধীর খপ্পরে পড়েছে। তার গবেষণা, তার স্বপ্ন, সবকিছু এখন তুচ্ছ মনে হচ্ছিল। এখন শুধু একটাই চিন্তা মাথায় ঘুরছিল, কি করে এখান থেকে প্রাণ নিয়ে ফেরা যায়। হঠাৎ করে নীলা শীত করতে লাগলো। গায়ে দেওয়া চাদরটাও যথেষ্ট মনে হচ্ছিল না। সে একটা বাড়তি সোয়েটার বের করার জন্য তার ব্যাগটা খুলতে গেল। নৌকার খোলের ভেতরটা ছিল ঘুটঘুটে অন্ধকার। সে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালতেই একটা জিনিস তার চোখে পড়ল। পাটাতনের এক কোণে একটা কাঠের তক্তা সামান্য আলগা হয়ে আছে। সাধারণত এমনটা হওয়ার কথা না। কৌতূহল দমন করতে না পেরে সে চারিদিকে একবার দেখে নিল। সবাই নিজেদের কাজে ব্যস্ত। সে খুব সাবধানে তক্তাটা সরাতেই অবাক হয়ে দেখল নিচে একটা ছোট্ট গোপন কুঠুরি, আর তার ভেতরে সযত্নে রাখা একটা কালো রঙের ওয়াটারপ্রুফ ব্যাগ। নীলার বুকের ভেতরটা ধুকপুক করতে লাগলো। এটা নিশ্চয়ই ওই নিষিদ্ধ জিনিসপত্র রাখার গোপন জায়গা। কিন্তু তার মন মানছিল না। কিছু একটা তাকে ওই ব্যাগটার দিকে টানছিল। সে কাঁপা কাঁপা হাতে ব্যাগটা বের করে আনলো। ব্যাগের চেন খুলতেই তার ভেতর থেকে বেরিয়ে এলো একটা পুরনো জলে ভিজা যাওয়া ডায়েরি আর কিছু প্লাস্টিকে মোড়ানো কাগজপত্র। নীলা দ্রুত ডায়েরিটা খুলল। প্রথম পাতায় সুন্দর হস্তাক্ষরে নাম লেখা, আকাশ চৌধুরী। পেশা সাংবাদিক। নীলার মতো সেও এসেছিল মেঘরাপাড়ে জেলেদের জীবন নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন করতে। ডায়েরির প্রথম এন্ট্রির তারিখটা দেখে নীলার রক্ত হিম হয়ে গেল। প্রায় 6 মাস আগের তারিখ। তাহলে কি আকাশ চৌধুরীও এই করিম মাসি নৌকায় উঠেছিল? তার পরিণতি কি হয়েছিল? এই প্রশ্নগুলো সাপের মতো তার মাথায় ছোবল মারতে লাগলো। নীলা কাঁপা কাঁপা হাতে ডায়েরির পাতা উল্টাতে শুরু করলো। আকাশ তার ডায়েরিতে যা লিখেছিল তা ছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের দলিল। ডায়েরিতে আকাশের লেখনীতে যা ছিল, করিম মাঝিকে প্রথমে যেমনটা ভেবেছিলাম সে তেমন সাধারণ জেলে নয়। তার শান্ত চোখের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অতীত আর অসহায় বর্তমান। এই জেলেরা শুধু মাছ ধরে না, এরা মেঘঢার বুকে গড়ে ওঠা এক ভয়ঙ্কর অপরাধ চক্রের অংশ। মহাজন নামে পরিচিত এক প্রভাবশালী ব্যক্তি এদের দাদন দিয়ে তার ঋণের জালে এমনভাবে আটকে রেখেছে যে এরা তার হাতের পুতুল হতে বাধ্য। সেই ঋণের বিনিময়ে মহাজন এই নিরীহ জেলেদের দিয়ে মাদক আর অবৈধ অস্ত্র চোরাচালান করায়। আমি কিছু অকাট্য প্রমাণ জোগাড় করেছি।
কাল সকালে শহরে ফিরেই আমি সব ফাঁস করে দেব। আমার সন্দেহটাই সত্যি প্রমাণিত হলো। আজ রাতে ওরা আমাকে অন্য এক জায়গায় নিয়ে গিয়েছিল। সেখানে মহাজনের লোকের সাথে ওদের লেনদেন হয়। আমি লুকিয়ে কিছু ছবি তুলেছি, কিন্তু দুর্ভাগ্যবশত রহমানের চোখে আমি পড়ে গেছি। এখন ওরা আমার দিকে এমনভাবে তাকাচ্ছে যেন আমি ওদের শিকার। আমার খুব ভয় করছে। যদি আমি এখান থেকে জীবন্ত ফিরতে না পারি, তাহলে এই ডায়েরিটাই হবে আমার শেষ সম্বল। করিম মাঝি মানুষটা খারাপ না, কিন্তু পরিস্থিতির দাস। কিন্তু তার ছেলে রহমান, সে একটা সাক্ষাৎ শয়তান। তার চোখে আমি লোভ আর হিংস্রতা ছাড়া আর কিছুই দেখিনি। ডায়েরির এইটুকুই শেষ লেখা। এর পরের পাতাগুলো ছিল সাদা। নীলার বুঝতে এক মুহূর্ত দেরি হলো না আকাশ চৌধুরীর পরিণতি কি হয়েছে। তাকেও হয়তো এভাবেই মাঝ নদীতে। ভাবতেই তার সারা শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল। সে যেচে বাঘের গুহায় ঢুকে পড়েছে। এই ডায়েরিটাই এখন তার নিজের মৃত্যুর পরোয়ানা হয়ে উঠতে পারে। ঠিক সেই মুহূর্তে সে পেছনে কারো উপস্থিতি টের পেল। চমকে ঘাল ঘোরাতে দেখল রহমান তার পেছনে নিঃশব্দে দাঁড়িয়ে আছে। তার চোখে আগুনের মতো ক্রোধ জ্বলছে। ওইটা কই পাইলেন? সাপের মতো হিসশিসে গলায় প্রশ্ন করল রহমান। নীলার গলা শুকিয়ে কাঠ, মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। রহমান প্রায় ছিনিয়ে নেওয়ার মতো করে তার হাত থেকে ডায়েরিটা নিয়ে নিল। ডায়েরিটা দেখা মাত্রই তার মুখটা হিংস্র হয়ে উঠল, যেন একটা মুখোশ খসে পড়ল। আব্বা, দেখাল যাও, এই মাইয়ে সব যাই না গেছে। এইটারও গতি আকাশের মতো করতে হইব। সে তার বাবাকে উদ্দেশ্য করে চিৎকার করে উঠল। করিম মাছি ছুটে এলো, তার চোখ মুখেও বিস্ময় আর ভয়। সুলতানও কাজ ফেলে উঠে দাঁড়ালো। নৌকার ছোট্ট পরিসরে ৩ জন পুরুষের হিংস্র চাহনির সামনে নীলা নিজেকে অসহায় শিকার ছাড়া আর কিছুই ভাবতে পারছিল না। সে বুঝতে পারল তার পালাবার সব পথ এখন বন্ধ। এখন শুধু অপেক্ষা মৃত্যুর। করিম মাঝি ধীর পায়ে নীলার দিকে এগিয়ে এলো। তার চোখ মুখে এক জটিল অভিব্যক্তি। রাগ, ভয় আর চরম অসহায়ত্ব মিলেমিশে একাকার হয়ে গেছে। আমি আপনারে আগেই সাবধান করছিলাম আপা। যা দেখবেন, যা শুনবেন সব ভুলে যাইতে কইছিলাম। আপনি আমার কথা শুনলেন না। এখন আমি কি করব? আমার পোলাপান, আমার সংসার সব শেষ হয়ে যাইব। তার গলায় ছিল এক ধরনের আকুতি আর হতাশা। বিশ্বাস করুন, আমি কাউকে কিছু বলবো না। আমি শুধু এখান থেকে চলে যেতে চাই, প্লিজ। নীলার গলা দিয়ে কান্নার মধ্যে স্বর বেরিয়ে আসলো। অহনার ফিরা যাওয়ার কোনো পথ খোলা নাই আপা। মহাজনের কানে এ খবর গেলে সে আমাগো কাউরেই আস্ত রাখবে না। আমাগো ভিটামাটি সব কায়রা নিব, পোলাপান করে মাইরা গাঙে ভাসায় দিব। করিম মাঝি হতাশ গলায় বলল। রহমান তখন আরও বেপরোয়া হয়ে উঠল। আব্বা, আর এত কথার কিসের? মাইরা গাঙে ভাসায় দাও। আকাশের লাহান এটারও কোনো খোঁজ পাইব না কেউ। মহাজন খুশি হইব, আমাগরে আরও কাম দিব। নীলা বুঝতে পারল এখন ভয় পেলে বা অনুনয় বিনয় করলে কোনো লাভ হবে না। তাকে মাথা ঠান্ডা রাখতে হবে। এই মুহূর্তে তার সবচেয়ে বড় অস্ত্র তার বুদ্ধি। সে মরিয়া হয়ে শেষ চেষ্টা করল। দেখুন, আমি জানি আপনারা যা করছেন তা অপরাধ, কিন্তু আমি এটাও বুঝতে পারছি যে আপনারা পরিস্থিতির শিকার। আমি আপনাদের সাহায্য করতে পারি। আমি পুলিশকে সব খুলে বলবো, ওই মহাজনকে ধরিয়ে দেব। আপনারা যদি রাজসাক্ষী হন, তাহলে আইন আপনাদের শাস্তি কম দেওয়ার কথা বিবেচনা করবে। এই নরক থেকে আপনারাও মুক্তি পাবেন। তার কথা শুনে করিম মাছি এক মুহূর্তের জন্য থমকে গেল। তার চোখের কঠোর দৃষ্টিটা সামান্য নরম হয়ে এলো। কিন্তু রহমান অট্টহাসিতে ফেটে পড়ল। পুলিশ? হ্যাঁ, পুলিশে পকেটে ভৈরা ঘরে আমাগো মহাজন। আপনি আমাগরে বাঁচাইবেন? আগে নিজের জানটা বাঁচান দেহি। রহমান ধারালো একটা কাঁচি হাতে নিয়ে নীলার দিকে এগোতে লাগলো। নীলা ভয়ে পিছিয়ে যেতে যেতে নৌকার কিনারায় চলে এলো। তার বাঁচার সব আশা যখন শেষ হয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে প্রকৃতিও যেন তার ভয়াল রূপ প্রকাশ করল। হঠাৎ করে আকাশ কালো হয়ে দানবের মতো মেঘ ধেয়ে এলো। শুরু হলো প্রচণ্ড ঝড়। মেঘনার শান্ত জল মুহূর্তেই উত্তাল হয়ে উঠল। পাহাড়ের মতো উঁচু উঁচু ঢেউ এসে নৌকায় আছড়ে পড়তে লাগলো। নৌকাটা কাগজের নৌকার মতো ভয়ঙ্করভাবে দুলতে শুরু করলো। এই আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ নীলার জন্য যেন আশীর্বাদ হয়ে এলো। ঝড়ের তাণ্ডবে ওরা 3 জন নীলার উপর থেকে মনোযোগ সরিয়ে নৌকা বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠল। এটাই সুযোগ। ঢেলির ঝাপটায় নৌকার ভিতরে হু হু করে পানি ঢুকতে শুরু করলো। জীবন মৃত্যুর সে চরম সন্ধিক্ষণে তাদের ভিতরের শত্রুতাটা কিছুক্ষণের জন্য হলেও চাপা পড়ে গেল। তারা সবাই তখন এক নৌকার যাত্রী, একটাই লক্ষ্য, যে কোনো মূল্যে বেঁচে থাকা। প্রায় 1 ঘন্টা ধরে চলল ঝড়ের এই ভয়ঙ্কর তাণ্ডব। নৌকাটা যে টিকে রইল তার পুরো কৃতিত্ব করিম মাঠির বলু গাছরের অভিজ্ঞতা। ঝড় যখন কিছুটা কমল, তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। তারা সবাই ক্লান্ত, বিধ্বস্ত আর ভেজা। কিন্তু তাদের বিপদ তখনও কাটেনি। ঝড়ের মধ্যেই দূরে একটা বড় যান্ত্রিক ট্রলারের উজ্জ্বল আলো দেখা গেল। মহাজনের লোক আইতাছে, সুলতান চাপা গলায় বলল। এই প্রথমবারের মতো তার শান্ত, নির্বিকার গলায় নীলা ভয়ের স্পষ্ট ছাপ দেখতে পেল। নীলার বুকের ভেতরটা আবার অজানা আশঙ্কায় কেঁপে উঠল।
মহাজনের লোক মানে সাক্ষাৎ যমদূত। তারা যদি কোনোভাবে জানতে পারে যে নীলা তাদের সব রহস্য জেনে গেছে, তাহলে তাকে এক মুহূর্ত বাঁচতে দেবে না। আকাশের মতো তার পরিণতিও হবে মেঘনার কালো জলে। ট্রলারটা খুব দ্রুত তাদের নৌকার দিকে এগিয়ে এলো। তার তীব্র আলোয় চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। ট্রলারে 4-5 জন লোক, প্রত্যেকের চেহারাতে হিংস্রতার ছাপ আর হাতে চকচক করছে ধারালো দেশীয় অস্ত্র। তাদের নেতা গোছের একজন, যার মুখে একটা কাটা দাগ, কর্কশ গলায় চিৎকার করে বলল, মাল কই করিম? ঠিকঠাক পৌঁছাইছিস তো? করিম মাঝি কোনো উত্তর দিল না। সে একবার অসহায় দৃষ্টিতে নীলার দিকে তাকালো, তারপর তার ছেলে রহমানের দিকে। তার চেহারায় ফুটে উঠেছিল এক প্রচণ্ড অন্তর্দ্বন্দ্বের ছাপ। সে কি নীলা আর আকাশের ডায়েরিটা মহাজনের লোকের হাতে তুলে দিয়ে নিজের পরিবারকে বাঁচাবে, নাকি জীবনের সবচেয়ে বড় ঝুঁকিটা নিয়ে এই অন্যায় আর অপরাধের চক্র থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে? রহমান তার বাপের কানের কাছে ফিসফিস করে বলল, আব্বা, আর ভাইব না, মাইয়াডারে দিয়া দাও, ডায়েরিটাও দিয়া দাও, তাইলে আমরা এইবারের মতো বাইচা যামু। কিন্তু করিম মাঝির চোখ অন্য কথা বলছিল। হয়তো সাংবাদিক আকাশের অসহায় মৃত্যু তাকে গত 6 মাস ধরে কুড়ে কুড়ে খাচ্ছিল। হয়তো নীলার মতো একজন শহুরে মেয়ের বাঁচার আকুতি তার ভেতরের ঘুমন্ত বিবেকটাকে অবশেষে জাগিয়ে তুলেছিল। সে হয়তো বুঝতে পারছিল এভাবে পালিয়ে বেড়ানো যায়, কিন্তু মুক্তি পাওয়া যায় না। সে মহাজনের লোকের দিকে স্থির দৃষ্টিতে তাকালো। তার গলায় আর কোনো ভয় বা জড়তা ছিল না। শান্ত কিন্তু ইস্পাত কঠিন গলায় সে বলল, কোনো মাল নাই, সব ঝড়ে তলাইয়া গেছে। ট্রলারের নেতা অবিশ্বাসের দৃষ্টিতে তাকালো। মিছা কথা কইলে কিন্তু তোর পুরা বংশ গাঙে ভাসব। করিম, তুই আমারে চিনিস? যা সত্যি তাই কইলাম, বিশ্বাস করা না করা তোমার ব্যাপার। করিম মাঝির গলায় ছিল বেপরোয়া দৃঢ়তা। লোকটা এবার নীলার দিকে ইশারা করে বলল, আরে মাইয়াডাকে নতুন নাকি? এটাও কি ঝড়ে তলাইয়া গেছিল? তার সঙ্গীরা কুৎসিতভাবে হেসে উঠল। এই মুহূর্তটার জন্যই যেন নীলা অপেক্ষা করছিল। সে জানত এখন তাকেই কথা বলতে হবে। সে তার সমস্ত সাহস এক করে চিৎকার করে বলল, আমি একজন সাংবাদিক, আমি তোমাদের সব কুকীর্তির কথা জানি। তোমাদের মহাজনের সব তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের হদিস সব আমার কাছে আছে। কোস্টগার্ডকে আমি ফোন করে দিয়েছি, তারা আসছে, তোমরা আর পালাতে পারবে না। তার কথাগুলো হয়তো পুরোপুরি সত্যি ছিল না, কিন্তু ওই মুহূর্তে তাদের মনে ভয় ধরানোর জন্য এই হুমকিটাই যথেষ্ট ছিল। তারা একে অপরের দিকে তাকাতে লাগল। তাদের মধ্যে একটা দ্বিধা তৈরি হলো। করিম মাঝি এই সুযোগটাই গ্রহণ করল। সে হঠাৎ করেই হাতের বৈঠা দিয়ে সজোরে ট্রলারের লোকটার মাথায় আঘাত করল। লোকটা টাল সামলাতে না পেরে পানিতে পড়ে গেল। রহমান আর সুলতানও যেন নতুন শক্তি খুঁজে পেল। তারাও হাতের কাছে যা পেল তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ল বাকিদের ওপর। শুরু হলো মেঘনার বুকে এক অসম কিন্তু মরণপণ লড়াই। তারা সংখ্যায় বেশি ছিল, তাদের কাছে অস্ত্রও ছিল, কিন্তু করিম মাঝি, রহমান আর সুলতানের ছিল দেয়ালে পিঠ থেকে যাওয়ার যন্ত্রণা আর মুক্তির এক তীব্র আকাঙ্ক্ষা। নীলাও নৌকার খোলের ভেতর থেকে একটা মোটা বাঁশ নিয়ে বের হয়ে এলো। তার ভেতরের ভয়টা কখন যেন সাহসে রূপান্তরিত হয়েছে সে নিজেও জানে না। সেও মরিয়া হয়ে লড়তে লাগলো, নিজেকে এবং এই অসহায় মানুষগুলোকে বাঁচানোর জন্য। লড়াইটা বেশিক্ষণ স্থায়ী হলো না। মহাজনের লোকেরা হয়তো ভাবতেও পারেনি যে এই নিরীহ জেলেরা এভাবে বাঘের মতো প্রতিরোধ গড়ে তুলবে। তারা অপ্রস্তুত হয়ে পিছু হটতে বাধ্য হলো। ট্রলার ঘুরিয়ে চলে যাওয়ার আগে তাদের নেতা পানি থেকে উঠে চিৎকার করে হুমকি দিয়ে গেল, তোগরে আমি দেইখানে মু করিম, একটাও বাঁচবি না। তারা চলে যাওয়ার পর মেঘনার বুকে আবার ফিরে এলো ভোরের শান্ত স্নিগ্ধ পরিবেশ। পূবের আকাশে সিঁদুরে আভা ছড়িয়ে একটা নতুন সূর্য উঠছে। ভোরের সব ভয়ঙ্কর স্মৃতিকে ধুয়ে মুছে দিতে চাইছে প্রকৃতি। নৌকার পাটাতনে 3 জন পুরুষ আর 1 জন নারী বিধ্বস্ত অবস্থায় বসেছিল। সবার শরীরেই কম বেশি আঘাতের চিহ্ন। রহমান তার বাপের কানকে শিশুর মতো কাঁদছিল। তার সব দম্ভ, সব হিংসতা যেন মেঘনার জলে ধুয়ে গেছে। সে হয়তো জীবনের এই প্রথমবার বুঝতে পারছিল কি ভয়ঙ্কর আর অর্থহীন এক জীবন তারা যাপন করত। করিম মাঝি উঠে এসে নীলার পাশে বসল। তার খসখসে রোদে পোড়া মুখে কৃতজ্ঞতার এক কোমল আভা। আপনি না থাকলে আইজ আমরা শেষ হইয়া যাইতাম আপা। আপনি আমাগরে নতুন কইরা বাঁচতে শিখাইলেন। নীলা মৃদু হেসে বলল, এখনও সব শেষ হয়ে যায়নি মাঝি। আমাদের আসল লড়াইটা সবে শুরু হলো। আমাদের এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদ জায়গায় যেতে হবে এবং আপনার মহাজনকে আইনের হাতে তুলে দিতে হবে। সে তার ব্যাগ থেকে স্যাটেলাইট ফোনটা বের করল, যা সে খুব সাবধানে বাঁচিয়ে রেখেছিল। ঝড়ের কারণে নেটওয়ার্ক পেতে সমস্যা হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ চেষ্টার পর সে কোস্টগার্ডের সাথে যোগাযোগ করতে সক্ষম হলো। সে তাদের নিজেদের অবস্থান জানালো এবং গত রাতের সব ঘটনা সংক্ষেপে খুলে বলল।
ওপার থেকে তাকে আশ্বস্ত করা হলো যে সাহায্যের জন্য একটি উদ্ধারকারী দল দ্রুতই রওনা হচ্ছে। ফোনটা রেখে নীলা করিম মাঝির দিকে পাকালো। তার হাতে তখনও আকাশের ডায়েরিটা ধরা। আমি কথা দিচ্ছি, আমি আপনাদের গল্পটা সবাইকে জানাবো। আপনাদের মতো জেলেরা কিভাবে পরিস্থিতির শিকার হয়ে অপরাধ জগতে জড়িয়ে পড়তে বাধ্য হয়, সেই সত্যিটা আমি সবার সামনে তুলে ধরব। আকাশ চৌধুরী যেই কাজটা শেষ করতে পারেনি, আমি তা শেষ করব। করিম মাঝির চোখ দিয়ে নীরবে জল গড়িয়ে পড়ল। শুধু কম্পিত গলায় সে বলল, আল্লাহ আপনার মঙ্গল করো কাপা। দূরে দিগন্তের কাছে একটা বিন্দুর মতো কোস্টগার্ডের নৌকার অবয়ব দেখা যাচ্ছিল। একটা নতুন সকাল হচ্ছিল। মেঘনার মোহনায় ঘটে যাওয়া এক রাতের ভয়াল প্রহেলিকা শেষ হতে চলেছিল। কিন্তু নীলা জানত তার জীবনের এক নতুন অধ্যায়ের লড়াইটা সবে শুরু হলো। নৌকায় জেলেদের সাথে কাটানো সেই একটা রাত তার জীবনের সব কিছু চিরদিনের জন্য বদলে দিয়েছিল। সে আর শুধু একজন গবেষক নয়, সে এখন একজন যোদ্ধা, যে যোদ্ধা সত্যের জন্য, ন্যায়ের জন্য লড়তে শিখেছে মেঘনার উত্তাল ঢেউয়ের সাথে। আর সেই রাতের সাক্ষী হয়ে রইল কেবল আকাশ, অনন্তকাল ধরে বয়ে চলা মেঘনা নদী আর এক নতুন মানুষ হয়ে ওঠা নীলা। দর্শক বন্ধুরা, এই গল্পটি একটি কাল্পনিক নাটকীয় রচনা, যা সামাজিক বাস্তবতার কিছু গভীর দিক তুলে ধরার উদ্দেশ্যে রচিত। এতে কোনো ধরনের হিংসা, অপমান বা অবৈধ কর্মকাণ্ডকে উৎসাহিত করা হয়নি। আমরা সবসময় সবার নিরাপত্তা, সম্মান ও মানবিক মূল্যবোধকে সম্মান করি। এই গল্পের মাধ্যমে আমরা সচেতনতা বাড়ানো এবং সামাজিক ইস্যুতে আলো ফেলা লক্ষ্য করেছি। আপনাদের সহযোগিতা ও সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।